তোমার বাবা কথাগুলো শিখেছে বুঝি? তোমার মা বুঝে এই মন্ত্রগুলো তোমাকে দিয়ে রেখেছে? শান্ত হবে। তুমি তো দুজনকে ভালোবেসেছো। শুনেছি দুদিন বাদে নাকি তোমার সাথে বিয়ে হবে। বিয়ে করে তোমার স্বামী যদি তোমার সাথে একবার থেকে তুমি যদি অন্য মেয়ের স্বপ্ন দেখে পারবে তুমি শান্ত থাকতে, পারবে শান্ত থাকতে। কি হয়ে গেল বৌদি? কি হতে গিয়ে কি হয়ে গেল? থামো এবার আমার সর্বনাশ করবে। তোমার শান্তি না থাকতে চেও না। তোমাদের বাড়ির সবাই জানতো সরকারি মন্ত্রীকে ভালোবাসে। তোমাকেও ভালোবেসেছিল, তোমাকে নিয়ে এখানে সেখানে নিয়ে যেত। আমি তো ভাবতেই পারিনি যে তোমার কোনো ভালোবাসার একটু পাপ ছিল। এই যে আমি ময়না পাখি নই যে যখন পারবে যে আমার ঘুরে শেখাবে আমি সারা জীবন সেই ঘুরিটাই করতে যাবো। একটু আস্তে কথা বলো। কেন কি বলে আস্তে কথা বলবো? মোটেও না, আমি চিৎকার করে বলবো। তোমার বাবা আমার শ্বশুরকে শুনিয়ে বলবো বিয়ে করে আমার সঙ্গে ভালোবাসেনি আমাকে। আমার শরীরটাকে ভালোবেসেছে। তুমি যেভাবে যে শব্দ করেছ তাতে যে পাড়ার লোক সবাই শুনতে পাবে, তাতে আমার সম্মান চলে যাবে বুঝি? বোস ফ্যামিলির ভেতরের কথা বাইরে চলে যাবে, তাই না? কিন্তু আপনার ভুলে চলে যে আমার জীবনের কতটা চলে গেল সেদিকে আমি একবারও ভেবেছি বাবা। আমি সব ভেবেছি, কিন্তু এই মুহূর্তে আর তো কিছু করার নেই বাবা। নেই, তাই না? না বৌদি না, দাদার সঙ্গে যখন তোমার একবার বিয়েটা হয়ে গেছে তাহলে যেমন করে হোক মন্দিরকে দাদার জীবন থেকে তোমাকে সরিয়ে দিতেই হবে। সে শয়তানি মন্দিরকে বুঝিয়ে দিতে হবে তুমি এই বোস ফ্যামিলি পূজারিনী বধূ, ওর মতো অসারিনী নও। তুমি কি জানো যে তোমার দাদা সে অসারিনীর প্রেমে এখনো ভেসে রয়েছে? আমি একটা কথা বলবো বাবা। জ্ঞানের কথা বলবেন না? বলেন। আমি পদে ধরে তো আপনি অনেক জ্ঞানের কথা বলে গেছেন। বলবেন। আমি তোমাকে চোরাহাত করে বলছি বাবা, তুমি এমন ভাবে চিৎকার করো না। হাজার হোক আচ্ছা কথা বলে আমাকে অপমান করো না।
তো ঠাকুর বাবা, আমাকে মাত্র 2 দিন সময় দাও, আমি যেমন করে হোক ওই শয়তানি, ওই পাশারেনি, ওই চরিত্রহীনা আর তার বাবাকে আর তার ছেলেকে আমি এখানে এই শহর থেকে চলে যেতে আমি বাধ্য করব। পারবেন না। আমি কাল রাতে কল্যাণের মুখে শুনেছি সে আমাকে আরো বলেছে মঞ্জুরি নাকি এখনো অবিবাহিত। হ্যাঁ, সে এখনো কুমারী। হ্যাঁ, আর ওর সুযোগী বলে ছেলেটা মঞ্জুরির ছেলে নয়। সে একটা অন্য ছেলেকে লালন পালন করছে। আমি বিশ্বাস করি ও বিলাতে যাবার আগে ওই কল্যাণ মঞ্জুরিকে মাঝিয়ে নিয়ে গিয়ে তাকে শীতে শীতল পরিয়ে দিয়ে পড়ছিল। আর তারপর কল্যাণ আর মঞ্জুরি ওই অবৈধ মিলনের ফসল হচ্ছে ওই দেবুলামের ছেলেটা। হতে পারে এ যুগে অনেক অসম্ভব সম্ভব হতে পারে। তোমরা অপেক্ষা করো মমতা, আমি সেই মাতাল লম্বট চরিত্রহীনকে আমরা সবার ঘর থেকে চুলের মুঠি ধরে আমি টেনে নিয়ে আনতে যাচ্ছি। আপনাকে আর কষ্ট করে আমার জীবের মুখে করে টানতে টানতে আনতে দিতে হবে না। মাথাটাকে আমার ঘাড়ে চাপিয়ে আমি আমি নিজেই চলে এসেছি। এই তোরা শুনে যা, বলছি কি বলছিলাম তুই জানি দাদা তুই কি বলতে চাইছিস? বলছি যে কি বলছিলাম যেন বলছি যে আমি নিচে নামিনি, আমি নিচে নামিনি, আমাকে নিচে নামিয়েছে আমার পরম শ্রদ্ধেয় চরম বুদ্ধিমান এই পিতা ঠাকুর কিনা আমি সত্যি বলিনি। চলবে দরজা। আমার মেয়ে বাবার বোঝার উত্তরটা তুমি দিয়ে দেবে না মা? না, তোর মতো মাথা চরিত্রহীন হয়ে আজ আর আমি কোনো কথা বলবো না। ও বাবা, আমাদের পাশে কে গেল? চুপ কর, হতভাগা বাঁদর। ওরে মঙ্গল, দেখে যা, মায়ের কাছে পাওয়ার কোনো করবো। এই মাতাল, এই মাতাল। এই বিয়ের সবার আগে ওই মঞ্জুরিকে তুই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করছিলি। মঞ্জুরিকে যদি বিয়ে করতাম তাহলে তোমার পছন্দ করা পাত্রী ওই কঙ্গনাকে কি নিজে করতে পারতাম? টাকা কথা উত্তর দিয়ে সোজা কথা থাকতে পারবি না। এটা দিয়ে বলতে বলো না মা, আমার জীবনের এক সত্যের তুমি করো ওর শুধু ওই এক রক্তিটাই হলো তোর মঞ্জুরি। আর তোর অবৈধ মিলনের ওই শয়তানটা। আমাকে বড় করে দিও না বাবা, আমার অনেক চেষ্টার ক্লাসে জলের ভরে ভরতে তোমার খেয়াল খুশির গরম শিশা খেলে দিও না বাবা। কি বললি? হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। আমি মাথা ধরেও বেতন নয়, তাই তাই তোমাদের বৌমাকে তুমি জানিয়ে দিও আমার সম্মতিতে একটা উল্টো পাল্টা কথা না বলে। আর যদি বলো তাহলে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমি এই মুহূর্তেই মঞ্জুরির দোয়াটাকে চলে যাই। মা, বাবা, আপনারা এখন এখান থেকে একটুখানি যান তো। আমি আমার নিজের পাড়ার স্বামীর সাথে একটু ভালো করে দেখা করে নিই।
তোমরা তাড়াতাড়ি ভিতরে যাও, আমি ওই অঙ্গনা নামে যন্ত্রণাটাকে একটু মালিশ করে সারিয়ে দেবো। মাতাল! চরিত্রহীন! এই যে হাসিটাকে বন্ধ করো। একটু আগে তুমি বলছিলে না তুমি মঞ্জুরির বাবাকে চলে যাবে, কিন্তু জানা যাবে কিসের জানা যাবে? ভাটার চলে, ভাটার চলে। আর এই মুহূর্তে যদি আমার জীবনে আসে জ্বর, জোয়ারের জল শুরু করে খেলে যায় সবুজ ঘাটে। সেই বলে মাটিতে তো ফসল হয় অনায়াসে। তোমার শরীরের বৈশাখ মাসে তোমার শাখায় কোনোদিন মঞ্জুরি ধরবে না। একটা নাম বলতেন ফাটার, ফাটার তুমি আমার সামনে ওই মঞ্জুরির নাম মুখে আনবে না। ওই মঞ্জুরির মন্ত্র উচ্চারণ করতে করতে আমি আর ভালোবাসার বাসায় ফিরে যাব। কেন ফিরে যাবে তুমি? কি নেই আমার? চমকগুলি দিতে পারে তাকে আমি দিতে পারি না তোমায়। কি বললে আমার? মঞ্জুরি যৌবন যদি তোমার কাছে অপমান হয়, তাহলে আমার যৌবন তোমার কাছে মধুময়। কি বল? मेरा दिल प्यार का दीवाना, मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का दीवाना, आता है मुझको प्यार में दिल जाना। এসেছি আর সেখানে কোনোদিন আমি ফিরে যাব না। কি হলো বন্ধুরে, তুমি তোমার কোয়ার্টারের দরজাটা খুঁজছো না কেন বন্ধুরে? এই বন্ধুরে, বন্ধুরে, এখন আপনাদের মতো চিন্তা করছেন কে আপনি? তুমি ঠিকই বলবে ভাই, সত্যি আমি অসভ্য। আপনি অসভ্য, অভদ্র, অবিশ্বাসী না হলে
একটা হবে ভাববো কিন্তু তোমার বলবে তুমি কি মন্দিরের কোনো আত্মীয়? না, আমি এই গ্রিন হিল রাজবাড়ির একজন স্টাফ। মজুদের কোয়ার্টারে থাকি। আমার নাম জনি। কিন্তু তোমার বন্ধুকে মনে হচ্ছে তুমি তুমি এখনো পৃথিবীটাকে ভালো করে কেমন এই হচ্ছে না পৃথিবীতে তুমি কিন্তু সাবধানে বাদ করবে তুমি। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি একজন স্বার্থপর মানুষ এই পৃথিবীটাকে বড় নোংরা করে দিচ্ছে ভাই। তারা শুধু টাকা ছিলে বাড়ি ছিলে মানুষের ভালোবাসা শুনে না। একজন মানুষের জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসার প্রয়োজন হয় সেই জামাগুলো সেগুলো বুঝতে চায় না। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। কেন ভাই আমাদের কি বুঝতে পারছো না? তোমার গরিব মধ্যে জানলে আমার জীবনে একদিন ভালোবাসা এসেছিল। তোমার জীবনে একদিন ভালোবাসা আসবে সেদিন যেন তুমি ভালোবাসা লাগলে অভিমান করে ফেলতে না দেবো। আপনি কি লেখক? না ভাই না আমি লেখক নই, আমি একা তাই আমি বাইরের মন্দিরের সাথে দেখা করতে এসেছি। কিন্তু এখন তো মজুদির সাথে কথা হবে না আপনার। কেন? কারণ মজুদির বাবা আদিত্য যেন পা ভেঙে গেছে, তাই মজুরি সে পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। মন্দিরকে বলবে একজন তিন হিরোইন দোকানে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা করতে এসেছে। তুমি একবার গিয়ে তার সাথে দেখা করবে। ঠিক আছে? ঠিক আছে, আপনি এক্ষুনি দাঁড়ান, আমি মজুরিকে গিয়ে আপনার কথা বলছি। মন্দিরে সেরকম দেখলে ওই তিন ভিখারিয়ার কেউ নয়। আমি মদ খেয়ে এসেছি দেখলে সত্যি একদম অবাক হয়ে যায়। অমাবস্যার রাত্রে দেখেছি সেটি আর অন্ধকার দেখে অবাক ভয়ে করলেন মঞ্জুরি না। আপনি আমার নাম ধরে ডাকবেন, আমাকে ডাকবেন সিস্টার বলে। সিস্টার হ্যাঁ, সিস্টার। মনে রাখবেন আমি হিন্দু নার্সিং হোমে সেবিকা। আমি এই বলতে সেটি তাড়াতাড়ি ধরে আপনাকে রেখে চলে যান। আমার বাবার পায়ে চোট লেগেছে, আপনাকে আমি বেশি সময় দিতে পারছি না। আমি মদ খেয়ে কেন এসেছি একবার জিজ্ঞাসা করবেন? এখন আর জিজ্ঞাসা করার মতো কোনো বিবসা আমার নেই বললাম। তুমি তো একটা নারী। দেখে শুনে আমাকে তাই মনে হচ্ছে পুরের লোক থেকে ছুড়ে ছুড়ে কথা বলা উচিত বললাম না। প্রথমে তুমি একদিন আমার এক সঙ্গীতের সুরে আকাশের দিকে মাঠে তাকিয়ে থাকবে। তখন আকাশ ছিল বর্ষা, আর এখন আকাশ ছিল মেঘ, শুধু বর্ষা আর বর্ষা। তোমার বেঁচে গেলে সেই স্মৃতিগুলো কিছুই মনে পড়ে না বন্ধু। আপনি কি আমার সঙ্গে নতুন করে প্রেম করতে এসেছেন? না না, না না তুমি তুমি এইভাবে কথা বলো না বন্ধুরি। তুমি আমার বাবু বলো না। কেন বলবো না? আপনি তো সেই দিন বাবু সেজে আমার কাছে এসেছিলেন। সেদিন আমি ভুল করেছিলাম বন্ধুরি। আমি সত্যি ভেবেছিলাম যে সত্যি জীবনের উপর ছেলেকে বিয়ে করে তার সন্তানের মা হয়েছে। কিন্তু ডাক্তারবাবুর কাছে তোমার জীবন কাহিনী শোনাতে হবে। সেই ভুল আমার ফিরে গেছে বন্ধুরি। ভুল ভেঙে গেছে বলেই বুঝি আজ আপনি আমার সঙ্গে প্রেম করতে এসেছেন। আমার আপনার লজ্জা করে না? আপনার লজ্জা করে না নারায়ণ শিলা সাক্ষী রেখে যাকে আপনি স্ত্রীর মর্যাদা দিয়েছেন, এভাবে মদ খেয়ে মাতাল হয়ে আমার কাছে আসতে তাকে অপমান করতে আপনার লজ্জা করে না? বলুন, কি দোষ করেছিল সেই হতভাগিনী ধরবে? তাকে এইভাবে যত্ন দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? শোনো বন্ধু শোনো, আমার বাবা না, কাকাবাবুকে আপনি একদম বুঝতে পেরেছেন। আমি জানি তিনি দারিদ্র্যকে ভীষণ ঘৃণা করেন। আর সেই জন্য দারিদ্র ঘরে মেয়ে বলে তিনি আমাকে মেনে নিতে পারেননি। আর তাছাড়া বংশ মর্যাদা বলে তার কাছে উনি ভীষণ দুর্বল ছিলেন। তাই তো কাজে সামাজিক মর্যাদা যিনি একটা ড্রাইভারের মেয়েকে তিনি পুত্রবধূ বলে মেনে নিতে পারেননি।
সেটা ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হলেও বাস্তব ক্ষেত্রে আমি তাকে দোষ দিতে পারি না। মা, আমি কি কথা শুনছি? আমি তো অবাক হয়ে যাচ্ছি বাবা। কি হলো? অবাক হয়ে আমার দিকে দেখছেন কি? আজ আর আপনার দৃষ্টি কিন্তু আমাকে কিছুতেই আকর্ষণ করতে পারবে না। কারণ আপনি আমার মতো একজন কোন মেয়ের বিবাহিত স্বামী, আর সেও আপনার স্ত্রী। আপনাকে কি হচ্ছে? আমি কোনো বিয়ে করতে পারি কেন আপনি তাকে বিপদে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? কেন? কেন নিজের হাতে পড়িয়ে দেওয়া আপনার স্মৃতি, আপনার স্ত্রীর স্মৃতির সিঁদুরটার কোনো মর্যাদা আপনি মূল্য দেবেন না? বিবাহিত স্ত্রীর কাছে আপনাদের কাছে কি শুধুই কমলা লেবুর পোয়া, যে একটার পর একটা খোসা ছাড়িয়ে সেই কমলা লেবুর পোয়াটা খেয়ে সেই খোসাটাকে আপনি মাটিতে ছুঁড়ে ফেলে দেবেন? ছি, 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 ছি। আমি আর ভদ্রমহিলাকে ভুল বুঝেছিলাম বাবা। আমি ওকে ফোন করেছিলাম, তাই তোমাকে ফোন করেছিল। আমি ফোন নিয়ে এসেছিলাম। কি হলো বলেন বাবু? একটাই যে মেয়েটা আপনাকে ভালোবেসেছিল সেই মেয়েটার মুখে এই কঠিন কথাগুলো শুনতে মনের নেশা বুঝে পুরো জেগে গেছে। ওদের মেধা কেটে গেলে ভালোবাসার নেশা আমার কাছে মজুরি। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ঘৃণা করি। ঘৃণা করো? হ্যাঁ, ঘৃণা করি। যে পুরুষ তার বিবাহিত স্ত্রীকে ভালোবাসা না দিয়ে অন্য একটা মেয়ের সঙ্গে ভালোবাসার গল্প করতে আসে, তাকে শুধু ঘৃণাই নয়, তার মুখটা আমি দেখতে চাই না। বাবা, আমি তো ভদ্রমহিলার কাছে কি ক্ষমা চেয়ে নেবো? না, না বাবা, না। এখন নয়। আমার সরস্বতী মনের অন্তরটা আমি ভালো করে কষে নিব মা। আমি নারী চরিত্রের অনেক শিক্ষাই ওনার কাছ থেকে নিয়ে নিই। মুখ করে বলো না মঞ্জুরি। তুমি আমাকে মুখ ফিরে নিও না। আজ আমি আমার জীবনের হিসাব থেকে তোমার কাছে এসেছি মঞ্জুরি। কিন্তু আপনার জীবনের হিসাব আপনি আপনার স্ত্রীকে দেবেন, আমাকে নয়। তুমি কি তোমার ভালোবাসার হিসাব আমাকে দিতে চাও না মঞ্জুরি? কেন দেবো? বিয়ে এসেছি তবে কোথায়? আপনার পুরুষের রাতে আপনার বাড়িতে, আমাদের বাড়িতে আমি নিজে উপস্থিত হয়ে আপনার দেওয়া আংটিটা আমি নিজের হাতে আপনার স্ত্রীর আঙুলে পরিয়ে এসেছি। কারণ আপনার ভালোবাসার আংটি আপনার স্ত্রীর হাতেই মানা। এই হিসাব করি। তুমি যে আমাকে ক্ষমা করতে পারো মঞ্জুরি। তুমি কি তোমার ভালোবাসা আমাকে ভিক্ষা দিতে পারো না? না, পারি না। শুনুন তো দেখাবো। ভালোবাসার কথাটা দ্বিতীয়বার আপনি আমার সামনে আর উচ্চারণ করবেন না। আর ক্ষমার কথা বলতে চান? ক্ষমা আমি অবশ্যই আপনাকে করতে পারি। যদি যদি আপনার আমার পায়ে হাত দিয়ে আপনি প্রতিজ্ঞা করতে পারেন জীবনে কখনো কোনোদিনও আপনি মদ খাবেন না, সেই দিন আমি আপনাকে ক্ষমা করব। যদি আপনার হৃদয়ের সমস্ত ভালোবাসা, সবটুকু ভালোবাসা আমার মনের মতোই অপরাধ হৃদয়ের সঙ্গে মিশিয়ে দিয়ে তাকে আপনি চিরকালের জন্য সুখী করতে পারেন, তাহলে সেই দিন আমি আপনাকে ক্ষমা করব। মঞ্জুরি, আজ আমি তোমার কাছে এসে ভালোবাসার এক নতুন মন্ত্র শিখে গেলাম মঞ্জুরি। আর তোমার সময় তোমাকে বললাম বাড়িতে নিয়ে বাবার পায়ে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলবো আমি মঞ্জুরির ভিতরের ভালোবাসা থেকে এক লক্ষ মাটির নিয়ে এসে আমি তোমার ভালোবাসার মাটিতে মিশিয়ে দিলাম। আমি আর আশাসন করতে দেখি
শান্তি পেরা একটা মানুষকে অন্ধকার জগৎ থেকে তো তাকে আলোয় ফেরাতে পারলাম। বোমা বোমা আমি ওই কুণ্ডগুলোকে আমি ফেরত নিয়ে আসছি বোমা তুমি যদি পারো বোমা ওই মন্দিরের কাছে যে তুমি ক্ষমা চেয়ে নাও কি করে বিশ্বমের মুখটা আমি দেখাবো কি করে দেখাবো এই আমার আমি দেখতো দারিদ্র কিনাকে ওই অপরাধ করা এই বিশ্বর করছে আমার তুমি চাই হয়ে বারান্দায় দাঁড়িয়ে কার জন্য কথা বলছি? তার কি জনি আর ডাক্তার দাদা? না দিদি, আমি এসেছি। ও, কল্যাণবাবু স্ত্রী? এসো ভাই, এসো। কি ভাগ্যে আমার যে কল্যাণবাবু একটু আগে এখানে এসেছিল, তাই মাত্র চলে গেল। তার সঙ্গে তো আমার আজ অনেক কথা হলো। আমি আপনাদের সব কথা শুনেছি দিদি। ও, এই মা, তাহলে তো তোমার স্বামীর সঙ্গে আমার প্রেম করাটাও দেখে ফেলেছো। দেখেছি দিদি, দেখেছি। কি দেখেছো ভাই? সে এক অপূর্ব মেয়ে, সে এক স্বর্গীয় দৃশ্য। এ বাবা, ভোগ ভরা দৃশ্য নিয়ে এসে তুমি দুচোখে পাগল না হয়ে ফেললে তো? হ্যাঁ দিদি, হ্যাঁ। আমি নিজে অপমান করতে এসে আমি নিজে এত অপমানিত হয়ে গেছি দিদি। তুমি কি তাহলে এই জন্যই তো তোমাকে দেখে আজ আমার একটা মিষ্টি ভালোবাসার গন্ধ অনুভব করছি। আমার শ্বশুর মশাই তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে। এই, এই তো, এমনি করে কাছে আছি। ওরা তোমার স্থান ওখানে নয়, তোমার স্থান আমার বুকে। তোমার বুকের ভিতরে যে স্বর্গ লুকিয়ে আছে, সেই স্বর্গের অর্ধেকটা ভাগ আমার, ভ্যান অর্ধেকটা ভাগ আমি তোমাকে। হ্যাঁ দিদি, দাও। দাও দিদি, দাও। তোমার বুকের যে স্বর্গলোকে আছে, সেই স্বর্গের স্পর্শ আমাকে দাও। অর্ধেকটা কেন চাই, অর্ধেকটা কেন? আমার এই বুকের ভিতরে যে স্বর্গ লোকেরা আছে, সেই সবটাই দিদি, সবটাই যদি তুমি আমাকে হিসেবে দেবে, তোমারই তো থাকবে। যাতে যেমন কলঙ্ক আছে তেমনি কলঙ্ক। না দিদি, না, সেটা কলঙ্ক নয়। তোমার ভালোবাসার অলংকার। ওরে মুখপুরি, সেই জন্যই তো সমস্ত মেয়েদেরকে শুনিয়ে আজ আমি অহংকার করে বলছি, তোমরা যেন কোনোদিনও ভালোবাসা পেতেছি, তোমরা হিংসার করো না। ভালোবাসাকে এমনি করে পাওয়া যায় না, ভালোবাসা ভোগে নয়, ভালোবাসা ত্যাগে। শুনলাম, আমি কি শুনলাম? আগে তো আমি কোনোদিন এই কথা শুনিনি। আমি যেন এক নতুন পৃথিবী দেখলাম। এখনো তোমাকে আমি আসল জিনিসটা এখনো দেখাইলাম না। তুমি এখনো পর্যন্ত জানতে পারোনি যে তোমার কুমারিকারের সন্তান দেব আমার কাছে মানুষ হচ্ছে। আমি
এর আগে মাকে বলেছিলাম দেব কল্যাণের ছেলে, কিন্তু এখন সেগুলো আমার ভেঙে গেছে। দেখো কার ছেলে? এই চকলেটটা খেতে তোমার খুব ভালো লাগবে না? চকলেট কে দিবে? চকলেট রনি মামা, একটা আমি খাবো, একটা তোমাকে খাইয়ে দেবো, আর একটা তোমার রাঙামাসিকে খাইয়ে দিতে বাবা। তুমি বুঝি আমার রাঙামাসি? হ্যাঁ বাবা, তাহলে তোমাকে প্রথম চকলেটটা খাইয়ে দিই। এতদিন সব জিনিস দেব, আমাকে আগে খাওয়াবো, কিন্তু আজ অনিবার্য করা নেই। তার মায়ের হাতের দোকানে তার মায়ের মুখে তুলে দিল তার প্রথম চকলেট। তুমি আমার সোনালি, তোমার মালি, তোমার মাকে আগে না খাইয়ে তুমি আগে আমাকে খাওয়ালে বাবা। কেন? তোমাকে দেখে আমাকে খুব মায়া হচ্ছে। তুমি আমার সোনালি, তুমি মানে শুনে যাওয়ার মুখটা ভরে গেল রে বাবা। যাবেই তো, রক্তের সঙ্গে রক্ত মিলে গেছে যে। যাও বাবা, এবার তুমি তোমার মায়ের কাছে যাও। মায়ের কাছে তো সবসময় থাকি, আর তোমার কাছে থাকতে খুব ভালো লাগছে না মাসি। তাতো রাখো, কোকিল মায়ের সঙ্গে দেখা হয়ে গেছে যে। আমি যে এখন তার কাছে থাকতে বসবা। একবার দাঁড়া, তোমাকে একবার দাঁড়া, আমি তো মায়ের কাছে কিছু কথা জেনে নিই। আচ্ছা দিদি, তোমার তো বিয়ে হয়নি, তাহলে সে মতো তুমি কোথায় পেলে? সে অনেক খাই, সব কথা পরে বলবো। ঠিক আছে, একটা কথা বলবো দিদি। বলছি আমি তো গাড়ির সঙ্গে করে নিয়ে এসেছি, তো বাবা আমি গাড়ি করে কয়েক ঘন্টার জন্য পেছনে আমি বাড়িতে নিয়ে যাবো। নিয়ে যাবে? হ্যাঁ দিদি, হ্যাঁ। তুমি দেখে আমার মনে হচ্ছে আমার কত ভালো এসছে না। কিন্তু তুই তো ওর কাছে এখনো অনেক অচেনা। তোমাকে আমি জানি না, তুমি যদি বিক্রি করে আমার জন্য তোমার জন্য সে আমার কখনের কথা মনে পড়ে যায় দিদি। সে বড় হলে এতদিন আমার তাহলে দেবর মতোই হতো, ওর মতোই আমাকে আমার মা বলে ডাকতো। সাবধানে নিয়ে যা, মনে রাখিস তুই ওর কাছে অচেনা আর ও তোর কাছে অচেনা। চিনে নেবো দিদি, চিনে নেবো। তোমার ছেলেকে আমি আমার তীব্র মায়া মমতা দিদি জীবনের মতো আমি ওকে কিনে নেবো দিদি, কিনে নেবো। কিনে তো নেবেই রে হতভাগী, কিন্তু রাখবি কোথায়? ওকে রাখতে গেলে তোর যে ভালোবাসার বাসাটা ভেঙে যাবে। তাছাড়া দেবকে এইভাবে এত সহজে ছেড়ে দেবো কেন? আমি দেবকে পেটে না ভুলে আজ এই 6 বছর ধরে লালন পালন করতে করতে হৃদয়ে যে আমি ওকে ধরে ফেলেছি, সেই হৃদয় ছেড়ে আমার মানিককে তুই চিরকালের জন্য নিয়ে যাবি, তা কি করে হয়? কিছু করে চলে দেবকে ছেড়ে দেওয়া আমার এমন বুকের মধ্যে ভয় করছে কেন? আমি আমার বিয়ের বাচ্চাকে দিয়ে দেবো। আর সেই জন্যই বুঝি শিয়ালের মতো আপনি মুরগি এসেছেন মুরগিটাকে ধরতে। বাবাই স্যার, তুমি মুরগি যাবে কেন? আরে তুমিও দেখি না আমার জীবনের স্বপ্ন সঞ্চালনী। বুকের ভেতরটা আপনার জন্য রাজধানী এক্সপ্রেস চলছে। আরে আমার তো কোনো কিছু নেই, আমি তো
একেবারে কুমার চিরকুমার তোমার নয়, তোমার নয়। একটা তুমি তারপর প্রকট করেছে। তুমি জানো বন্ধু অনেক জমি বাড়ি তিন তলা বাড়ি দুটো গাড়ি শুধু একটা নারী অভাবে আপনার বারান্দায় ঝুলছে না রঙিন রঙিন শাড়ি। তুমি আমার আসল মনের কথাটা জানতে পেরেছো প্রথম দিনেই যদি বুঝিয়ে বলতেন তাহলে এতদিন আপনাকে একটু কষ্ট করতে আরে দুজনে তখন তুমি বুঝবে না বলছো কারণ তখন তুমি একসাথে কল্যাণ আর নিখিলেশ নিয়ে বিয়ে করছে আর আমি যখন দেখলাম কল্যাণ কেটে গেছে আমি নিখিলেশ কেটে গেছে আর সেই সুযোগে আমি তোমার কাছে এসে বললাম আরে আমার সাথে কিছু করিয়ে তখন গিয়ে চাচা ছান যে আপনি সব সময় মেয়েদের সাথে থাকতে ভালোবাসেন। বন্ধু তুমি কাম করে কি হ্যাঁ কুকুর করে ঘাম আমার পুড়িয়ে পড়ছে। তা কবে আমাকে বিয়ে করবে? শুধু তোমাকে বিয়ে করবো না তবে আমি না আমি না তোমার ছেলেটা তুমি দেবর বাবা না হয়ে যদি আমার বাবা হতে তাহলে আমার দেখা পায় না বাবাটা একটু শান্তি পেত। কি বলে আমি মনের আনন্দে তোমাকে আমি মিষ্টি সুরে বাবা বলে ডাকতাম। কি বলে আমার সঙ্গে আমি করা হচ্ছিল একদম আমাকে এই নোংরামি করার চেষ্টা করবে না। আমি তুমি বলে অহংকার জীবনে নিজে নিয়ে তুমি হারামি যদি আমি তোর এই ক্ষতি বলে এখানে কালি বসিয়ে নেব কিচ্ছু হয়নি দেখো স্বামী নেই এদিকে নয়, এদিকে আয়। আমার সাথে আয়। আয় তোর বিরুদ্ধে আমি কাজ করবো। আমি এক্ষুনি তোর সঙ্গে কথা বলে এভাবে আমি বলছি লিখে যা, আমি বলছি বিমুখে কিছুক্ষণ আগে অঙ্গনা তার বাড়িতে নিয়ে গেল। আমি যদি মন্ত্রীর কাছে খোয়া দিই না ওরে ক্ষমা নেই আমি তোমাকে আমার এই নাতিগঞ্জ থেকে ডিসচার্জ করলাম I say you get মন্দিরে একটা ভয়ঙ্কর ভুল কাজে সে অঙ্গনার সাথে বেগুকে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে কি হবে ডাক্তার সাহেব, কি হবে? ভয় কি রে বউ? ভয় কি তোর এই ডাক্তার দাদা যখন আছে তখন তোর ভয়টা কি আমার গাড়ি নিয়ে তুই তোর বেগুকে ফিরিয়ে একটু যাবে গো তুই তোর বেগুকে ফিরিয়ে একটু যা ঠিক বলেছো দাদা, তুমি ঠিক বলেছো। তুমি নিখিলেন তার কাছে একটু থাকো, নিখিলেন তাকে নিয়ে তুমি ডাক্তারখানায় গিয়ে তুমি তুমি ওকে ব্যান্ডেজ করে দাও। আমি তাড়াতাড়ি গিয়ে দেবকে ফিরিয়ে নিয়ে দিয়ে আসি। দেবু! 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 আওয়াজ দিয়ে
ওই সেই মন্দির বলে সেই মেয়েটা যাকে আমি 16 বছর আগে ওই বাগান বাড়ি থেকে মিথ্যে কথা বলে মিথ্যে নাম দিয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছিলাম। সে ভাবে আমাকে শিক্ষা দেবে আমি ভাবতেই পারিনি, ভাবতেই পারিনি। কি করে ভাববে? এতদিন যে অভিশাপের অহংকারে সব করে ফুটছিলে, এখন প্রমাণ হলো তো যে বাগানের ফুলে শুধু সুগন্ধ ছড়ায় না, নাম না জানা কোনো অজানা বনের ফুলেরও সুগন্ধ থাকতেই যাচ্ছে কথা। ফুল যখন ভেঙে গেছে তখন আফসোস করে আর লাভ নেই। তোমার আর বৌমার মুখে কল্যাণের মুখে মন্দিরের কথা শুনে এখন আমাকে মনে হচ্ছে জানো, মনে হচ্ছে ছুটে গিয়ে সেই দেবীর মতো মেয়েটাকে আমি বাড়িতে ডেকে নিয়ে আসি গো। আর তোমাকে যেতে হবে না মমতা, আর তোমাকে যেতে হবে না। দেখো না, দেখো সে এখনই ছেলের কানে এসে পড়লো বলে। বাবা মা আপনারা এখানে হাঁটছেন, এদিকে মন্দিরে অনেকক্ষণ দেবুকে দেখতে না পেয়ে একেবারে হাঁপিয়ে উঠেছে। বলবো না? আরে বাবা নিজের ছেলে হলে পরেও একটা কথা ছিল, পরের ছেলেকে ছোট বেটি করে ছোটবেলা থেকে মানুষ করেছে তো, তাই দায়িত্বটা অনেক বেশি তার। আচ্ছা, তোমার সঙ্গে তো মন্দিরের অনেক কথা হয়েছে বৌমা, কিন্তু সে বলেনি ছেলেটার আসল বাকি? আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে কি বললো জানেন? কি বললো যে বাপ বসে অনেক কথা, তোর সাথে পরে কথা বলবো। আমার মনে হয় কি মনে হয় বৌমা? আমার মনে না দেখুন না এমন এক কথা ভাবিনি যার নামটা ইংরেজির মুখে আনতে খুব অসুবিধা হচ্ছে। কত কথা থাক, এখন বলো দেবী কোথায়? আপনার ছেলের কাছে। কল্যাণের কাছে? হ্যাঁ, আরে বাবা সে তো দেবুকে পেয়ে একেবারে কেমন যেন হয়ে গেছে। আর দেবুটা কখনো তার সঙ্গে বল খেলছে আর কখনো তাকে বলছে আমাকে একটা ঘুড়ি কিনে দাও। আজকে হ্যাঁ, আরে আমি তো এই মাত্র দেখে এলাম যে দেবু আপনার ছেলের কাঁধে উঠে পায়রা করে বসে আছে। বারোটা হালুম করে ক্লাব দিয়ে ঘড়ি জঙ্গলের মধ্যে সোজা চলে গেল। রে বাবা রে বাবা, তারপর আর কি হলো আমি জানি না, আমি তোর সাথে বলতে আর পারছি না। কেন ভাই? কেন ভাই? তুমি মায়ের কাছে যাওয়ার জন্য তুমি জোর করছো কেন? রাঙামাটি তো তোমার মায়ের মতো। কেন ভাই, কেন? তোমরা বুঝতে পারছো না, আমার মায়ের চেয়েও আমার রাঙামাসিকে খুব ভালো লেগেছে। আর রাঙামাসিও সেই তখন থেকে আমাকে বুকে জড়িয়ে আদর করছে। করবেই করে হয়। রাঙামাটি যদি কল্যাণের সঙ্গে ঠিক সময়ে বিয়ে হতো, তাহলে আমার নাতির বয়স তোর মতো হতো। মা! হ্যাঁ, বলছি কি, তোরা দুজনে বাচ্চাটাকে একটু দেখিস, আমি দেখি বিজন শিবানীকে নিয়ে ফিরল কিনা। কেমন? বাবা বলছি যে দুজনের সাথে শিকানের বিয়েটা কি আজকেই ফাইনাল কথাবার্তা বলবে? হ্যাঁ বাবা, দুজন দুজনকে যখন ভালোবাসে তাহলেও বিয়ের ব্যাপারটা পিছিয়ে দিয়ে আমি আর নতুন করে ভুল করতে চাই না রে বললাম। নতুন করে ভুল করতে আমি চাই না। বাবা, এই দুজন দুজনে দেখেছো? না আমি দেখিনি, তবে নম্বর বাবা মা এরা সবাই দেখেছি। তাহলে দুজনের সঙ্গে প্রিয়া শিবানী ছুটি যাবে সোনালি মানাবে বলো। কেমন করে তোমার আমার নতুন করে সংসার নির্মাণ হয়েছে? এই অশুভ আরে দুজন আছে না? ও তাই তো বুঝেছো? এই দেখো, তুই কি করছিস? দেখতে পাচ্ছ না, আমি মার্বেল খেলছি, তুমি খেলা
করেছো তো? করেছি। আর কোনো মিথ্যে বাচ্চা না? একদম না। তাহলে আমি যখন দেখবি ওই মন্দিরে দিকে আমি দিতে যাবো তখন না তখন তুমি আমার সঙ্গে যাবে বুঝলে? যাবো অঙ্গনে যাবো। কয়েক ঘন্টা আগে যে মন্দিরে আমাকে নতুন সড়কের ঠিকানা দেখিয়ে দিয়েছে, তার কাছে দেখে আজ আমার কোনো শুনতে ছিল না। বললেন বন্ধু এখন আমার জীবনে এক অন্য চেতনায় পৌঁছে গেছে রঙ্গনায়। রঙ্গনা ঘুরে বসে ফুটে উঠেছে আমার জীবনে এক অন্য অনুভূতি করবে। সে আসতে না চাইলে তুমি তার হাত ধরে তাকে টেনে নিয়ে আসতে পারবে তো? তুমি পাশে থাকলে আমি সব পাবো রঙ্গনা। কারণ ময়ূরীর ভালোবাসা তোমার বুকে, বললেন আর ময়ূরীর হাসি আজ তোমার ঠোঁটে। আজ আমার আনন্দ রাখার জায়গা নেই। রাঙামাছি তুমি না আমার তো মায়ের পৃথিবীতে একটু ইচ্ছে করছে না বাবা। মনে হচ্ছে তুমি তো সারা জীবন তোকে আমি আমার এই বুকের মধ্যে আগলে রেখে দিই আর তোমার তোমার যেন তুমি আমি সারা জীবন খুঁজে নিই বাবা। হ্যাঁ তুমি দেখো না, ছেড়ে দাও বৌদি। আমি দৌড়াতে পড়ে ওকে মায়ের কাছে পৌঁছে আছি। তার মানে
বাবা, ঠিক আছে। তোমাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে এবং তুমি সত্যি ভালো ছিলে। এইভাবে বলবেন না। ওটা আমি কোথায় আমাদের ছেলে কাছে দেখেছিল না? তোমাকে না দেখলেও অভিযোগ তোমার মতো দেখতে একটা ছেলেকে আমি দেখেছি, তবে তার নামটা ছিল তোমার। ওটা কি কোথায় বলছে? অনেকেই না আমাকে তোমার আর তোমার বলে ফোন করে বসে। তা আমরা আবার সেই ভুলটা করে বসছি না তো? না, আপনারা সবাই ভুল করলেও আমি কিন্তু ভুল করছি না, নরদিনী। বলছি যে আমি 1 মিনিটের জন্য ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন, কিন্তু আপনার স্ত্রী কিন্তু এখন ঘুমাচ্ছে। আমার স্ত্রী ঘুমালেও স্ত্রী পুজোতে লেগে আছে। না, একদম ঠিক না। একদম ওটা চেষ্টা করবেন আপনারা আস্তে আস্তে মেরে জলটা খেয়ে তুই আবার ঘুমিয়ে পড়। আমি একটু তোমার দিকে মাথা রেখে একটু বসে দিই। আমি দেখছি আজকে আমাকে ভালোবাসে, তাই বলবো না? আমি কি করে বলবো সেটা তুমি কি জিজ্ঞাসা করো? অনবরা বুকে যন্ত্রণাটা কালকে ইচ্ছে আজকে করেছি মন্দির। মেয়েদের জীবনের বুকের যন্ত্রণা তো পুরুষের বেশি হয় বললাম বাবু। সেই যন্ত্রণা বলতে অনেক সময় লাগে। কি ভাষায় মুখে মুখে কথা হয়েছে তো? তা না হয় হয়েছে, কিন্তু আমরা সেই দিন থেকে বাড়ি সূত্রে লোক সবাই মিলে আমাকে জিজ্ঞাসা করছে যে ওই তোমার ওই দুজন ছেলেটাকে দেখার পর তুমি অসুস্থ হলে কেন? ও সেই জবাব তো তুমি আজও দিলে না। জবাবটা আমি দিচ্ছি বললাম বাবু। দিদি, ওই ছেলেটা একদিন ওদের বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল। শিবানী একটা চোরের সাথে প্রেম করছে। তাতে কি হয়েছে? ছেলেরা বলে প্রেম নাকি চুরি করে করে মজা আছে। হাসবো না এখন হাসবো না দিদি। প্রণামবাবু, আপনার স্ত্রী সুস্থ হয়ে গেলে আপনি কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে প্রেম করবেন চুরি করবেন। এখন যান, কি হলো যান। দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তোমার শরীরটা রূপটা দুচোখ দিয়ে একবার দেখে যান। দিদি তুমি আমার জন্য অনেক লিখতে বলেছো।
তুই শান্ত হন, শান্ত হন, শান্ত হন। এমন বসে অভিজ্ঞতা আমি যে শান্ত হতে পারছি না দাদা, আমি যে শান্ত হতে পারছি না। আমার যে অতীতটা বারবার আমার মনের সামনে চলে আসছে। আমার সংসারকে দিতে চাই। আমি তো নির্মল মতোই বড় হতো। সে আমাকে মা বলে ডাকতো। মাঝে অপরার পাশ দিয়ে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন ভদ্রম্বর, কোন ওর মাতৃত্বের মরুভূমিতে ওর সমুদ্রের ছায়া এনে দেওয়া। তোর সন্তানটা তোরা যাইবে, তোরা যাইবে, তোরা যাইবে। কি বলে দাদা? আমার সন্তান মারা যায়নি। সে বেঁচে আছে। বেঁচে আছে। কোথায় আমার খোকন কোথায়? আমার খোকনকে আমার সামনে নিয়ে আয়। আমি সুস্থ হয়ে যাবো দাদা। আমি সুস্থ হয়ে যাবো। আমি যেদিকে যাচ্ছি একবার আয় বাবা, একবার এখানে তুই আয়। তুমি কেমন আছো রাঙামাসি? চলে গেল সেই কেবল আসলে কে? কেবল সাথে তার কিসের সম্পর্ক? কেবল সাথে তার রক্তের সম্পর্ক। বুঝলাম না? আমার কুমারী অবতার সন্তান। কি বললেন কেসটা? সন্তান ঠিকই বলছি ভাই, করে ঠিকই ভাই বলছি। মনে তোমার ফিরে আসতে তাই তাই ওই দেবু দেবু কি পরিচয় দিয়ে সমাজে বেঁচে থাকবে, কোথায় পাবে সমাজে তাই আমি এক অসহায় রাজা হয়ে তোমার হাতগুলো জড়িয়ে ধরে বলছি মনে দেশ স্থিতি রেখে গেছে, তাকে তুমি স্বীকৃতি স্বীকৃতি বেঁচে থাকুক তোমার পরিচয় নিয়ে। লিখিলে তোরা শুধু দেখুন কোথায় ভাবলি রে লিখিলে, কিন্তু যে মেয়েটা মেয়েকে করে সিঁদুর ভরে এবং মায়ের ভাব মেটাতে গিয়ে নিজের সব আল্লাহ বিসর্জন দিয়েছে, তার প্রেমিক পবিত্র প্রেমকে মর্যাদা দিয়ে নিজের সব আল্লাহ সব বিসর্জন দিয়েছে, তার কি হবে লিখিলে? তার কি হবে?
সেদিন যে আমি ভুলটা করেছিলাম, আমি আমার পায়ের চিত্তে করতে চাই। আমি জামিনাতে অহংকারে এরকম চরম অপমান আর নির্যাতন করে চলে যেতে আমি বাধ্য করেছিলাম। তার জন্য আমি আমি ক্ষমা চাইছি। তুমি বিয়েতে রাজি হয়ে যাও বাবা। তুমি বিয়েতে রাজি হয়ে যাও। না না, এই আপনি কি বলছেন মা? তুমি রাজি হয়ে যাও। তুমি রাজি হয়ে যাও বাবা। বললাম আমি আবেগ তো বেরিয়ে দেবো একদিকে অনুদানের ওখানে না ফেরার দেশে চলে যাওয়া, আর একদিকে তার রেখে দেওয়া স্মৃতি বেরুকে সন্তানের স্বীকৃতি দেওয়া, আর অপরদিকে আমার বাবার ভয়ের মানযাত্রের অহংকারে বলি হওয়ার মঞ্জুরি, তার মহানন্দের আত্মত্যাগ, সেই আত্মত্যাগকে সম্মান জানিয়ে তাকে সামাজিক স্বীকৃতি দেওয়া। একদিকে মানবিক কর্তব্য, একদিকে সামাজিক দায়বদ্ধতা, আর অন্যদিকে বিবেকের দর্শন। সেই তিন মেরু আগে কুড়ে কুড়ে খাচ্ছে। মাননীয় দর্শক মন্ডলী, এখন আপনারাই বলুন আমরা কি করা উচিত। আপনাদের রায় বিভাগে এই তিন মেরুকে একই সেতু বন্ধনে আবদ্ধ করে আমাকে সঠিক সিদ্ধান্তটা দিতে, তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি, দয়া করে বলুন আমার কি করা উচিত, আমি ঠিক বলবো। মঞ্জুরিকে বিয়ে কর, মঞ্জুরিকে বিয়ে কর। মঞ্জুরি দর্শকের দায় সঙ্গে মঞ্জুরি, আমরা তো পারি না আমাদের মান অভিমান সমস্ত কিছু করে ছড়িয়ে দিয়ে তাকে শান্তি ভেবে তার রেখে দেওয়ার স্মৃতি দেবকে সন্তানের স্বীকৃতি দিলে আমরা কি জানি না যে নিরতির প্রবল কাছে একদিন আমাদের ভালোবাসার লোকাধিকারগুলো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। আজ সেই নিরতির আশীর্বাদে আমাদের সেই লোকাধিকারগুলোকে সুন্দর করে সাজিয়ে তুলতে দরকার নেই। বহু বন্ধুরি বহু তুমি রাজি। আমি রাজি, আমি রাজি। আপনাদের সকলের অনুরোধ রাখতে আমরা দুজনকে গ্রহণ করতে রাজি ছিলাম। এই সকলগুলি সবার আশীর্বাদ মাথায় নিয়ে তোমার হাত ধরে আমি আবার আমাদের সেই পুরানো ভালোবাসার ভাঙা বাসাটাকে নতুন করে সারিয়ে ফেলি। আর সেই সংহতি আমাদের জন্য সরকারের স্বীকৃতি। সমাজের কেউ কোনদিন দাবিতে আমন্ত্রিত করতে না পারে যে সে একটা অথবা মধুর